হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যে ফাইন্যান্সিয়াল মেট্রিক্সটা নিয়ে কথা বলবো, আজ অ্যাকচুয়ালি আমরা দুটো ফাইন্যান্সিয়াল মেট্রিক্স নিয়ে কথা বলবো। একটা হচ্ছে আরওই এবং সেকেন্ডটা হচ্ছে আরওসিই, অর্থাৎ রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন কমন ইকুইটি। তো যতটা ভারিক্কি শোনাচ্ছে বিষয়টা অতটা নয়। অ্যাকচুয়ালি যখন আমরা কোনো কোম্পানির অ্যানালিসিস করব তখন তার একটা ফাইন্যান্সিয়ালসের মধ্যে যেতে হবে। তো আমি একটা এক্সাম্পল নিচ্ছি এবং সেই এক্সাম্পল অনুযায়ী আমি দেখাচ্ছি যে আরওই এবং আরওসি বিষয়টা কি। এই জিনিসটা জানাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এক্ষেত্রে অনেক ক্ষেত্রে কি হয়, খুব খারাপ যখন ইকোনমিক কন্ডিশন আসে তখন বিভিন্ন কোম্পানি তাদের আরওই এবং আরওসিই এই দুটো জিনিসকে বাড়ানোর চেষ্টা করে এবং রি-ইঞ্জিনিয়ারিং করে ব্যাকগ্রাউন্ড থেকে, এবং সেইটা করে তারা যেটা করে যে ইনভেস্টারদের এটা দেখাতে চায় যে আরওই প্রচণ্ড পরিমাণে বেশি এবং সেই কারণে আপনারা কোম্পানির মধ্যে ইনভেস্ট করুন। তো তারা কিভাবে সেই ফ্রডটা করে সেই বিষয়টা নিয়েও আলোচনা করব এখানে। যাই হোক, তো বিষয়টা জানার জন্য আমরা একটা এক্সাম্পল নিচ্ছি। ফর এক্সাম্পল একটা কোম্পানি নিয়েছি, যে কোম্পানির নাম কোম্পানি 1। এই কোম্পানির যদি আমরা ক্যাপিটাল স্ট্রাকচার ভাবি তাহলে এই কোম্পানির টোটাল মনে করুন আপনি 4টে ক্যাপিটাল স্ট্রাকচার আছে। একটা হচ্ছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল, অর্থাৎ যেটা শেয়ার মার্কেটে লিস্টেড আছে। সেকেন্ড হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, অর্থাৎ কোম্পানির কাছে কতটা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রয়েছে। 3 হচ্ছে প্রেফার্ড ইকুইটি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কিছু ভিসির কাছ থেকে অথবা বন্ধুদের কাছ থেকে বা তার কোনো স্ট্র্যাটেজিক ইনভেস্টার যদি থাকে তার থেকে কোম্পানি যে টাকাটা নেয় সেটাকে বলা হয় প্রেফার্ড ইকুইটি। প্রেফার্ড ইকুইটি এই কারণেই নেয় কোনো কোম্পানি, যে প্রেফার্ড ইকুইটি যখন নেয় তখন তার কাছে কমিটমেন্ট করা হয় যে ঠিক আছে, আমি আপনাকে সবার আগে একটা 15% বা একটা 20% এরকম একটা আমি প্রফিটের পার্সেন্টেজ আগে আপনার সাথে শেয়ার করব, তারপরে আমার বাকি যে ইকুইটি শেয়ার ক্যাপিটাল হোল্ডাররা আছে তাদের সাথে শেয়ার করব। এবং নেক্সট হচ্ছে ডেপ্ট হচ্ছে একটা বড় ফ্যাক্টর। কিভাবে এই ডেপ্ট ফ্যাক্টরটা কাজ করে মার্কেটে এবং বিভিন্ন কোম্পানির ফাইন্যান্সিয়ালে, সেই জিনিসটা নিয়েও আমি এখানে ডিসকাশন করব। তো যাই হোক, কোম্পানি 1-এর ক্ষেত্রে যদি আমরা ধরি যে 400 লক্ষ টাকা অর্থাৎ 4 কোটি টাকা হচ্ছে কোম্পানির টোটাল ইকুইটি ক্যাপিটাল, যার মধ্যে টোটাল যে ইকুইটি শেয়ার ক্যাপিটাল আছে অর্থাৎ শেয়ার মার্কেটে যে ক্যাপিটালটা রয়েছে সেটা হচ্ছে ধরুন 100 লাখ অর্থাৎ 1 কোটি। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস কোম্পানির কাছে আছে মনে করুন 50 লাখ। প্রেফার্ড ইকুইটি অর্থাৎ বন্ধু ফ্যামিলি এদের কাছ থেকে কোম্পানি যদি লোন নিয়ে থাকে বা একটা ইকুইটি শেয়ার করে থাকে সেটা মনে করুন 50 লাখ। এবং কোম্পানি কোনো একটা ব্যাংকের কাছ থেকে 200 লক্ষ টাকা অর্থাৎ 2 কোটি টাকার মতো মনে করুন লোন নিয়েছে। তো সেক্ষেত্রে কোম্পানি যদি এটা একটা ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার হয় এবং তার যে ইনকামটা 1 বছরের শেষে হয়তো বিজনেস করার ফলে তার যে ইনকামটা আছে সেই ইনকামটা মনে করুন অপারেটিং প্রফিট বলা হয়, যে প্রফিটটা হয় সেটাকে। তো প্রফিট মনে করুন হয়েছে 80 লাখসের মতো তার কোম্পানির টোটাল প্রফিট হয়েছে 1 বছর বিজনেস করার ফলে। তো যেহেতু 80 লাখ তার বিজনেস হয়েছে, তো সবার আগে যেটা করতে হয় কোম্পানিকে, কোনো এক এটা নিয়ম বিজনেসের, যে সবার আগে তাকে ডেট যেটা নিয়েছে অর্থাৎ সে যে ধারটা নিয়েছে তার একটা যে ইন্টারেস্টটা আছে সেটা সবার আগে শোধ দিতে হয় কোনো একটা ব্যাংকে। তো মনে করুন এক্ষেত্রে 10% ইন্টারেস্ট রেট ব্যাংক চার্জেস করছে এবং 10% তাকে আগে শোধ দিতে হবে। তো 80 লক্ষ টাকা থেকে প্রথমেই 20 লক্ষ টাকা চলে যাবে হচ্ছে ইন্টারেস্ট পে করার জন্য। তো ফর এক্সাম্পল মনে করুন 20 লক্ষ টাকা এক্সাম্পল হিসাবে উনি ইন্টারেস্ট পে করেছেন, তাহলে তারপরে যে প্রফিটটা দাঁড়ায় সেটাকে বলা হয় প্রফিট বিফোর ট্যাক্স, পিবিটির পরিমাণ দাঁড়াচ্ছে তাহলে এই 80 লক্ষ মাইনাস 20 লক্ষ অর্থাৎ 60 লক্ষ টাকা। এখন যদি আমরা ট্যাক্স ক্যালকুলেট করি তাহলে এই 60 লক্ষ টাকার ওপর কোম্পানিকে ট্যাক্স দিতে হবে। ইন্ডিয়ান গভর্নমেন্টের নর্মাল নিয়ম অনুযায়ী মনে করুন 30% তাকে ট্যাক্স দিতে হলো। তো 30% ট্যাক্স যদি বাদ যায় তাহলে তার টোটাল ট্যাক্সের পরিমাণ দাঁড়াবে 18 লক্ষ টাকা।
তো 18 লক্ষ টাকা ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যে প্রফিটটা পড়ে থাকে সেটাকে বলা হয় প্যাট, অর্থাৎ প্রফিট আফটার ট্যাক্স। মানে সমস্ত কিছু, এই যে ট্যাক্স, ইন্টারেস্ট, সমস্ত কিছু বাদ দেওয়ার পরে তার কাছে যে প্রফিটটা পড়ে থাকে সেটা হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স। তো প্রফিট আফটার ট্যাক্স এখন দাঁড়াচ্ছে 42 লক্ষ টাকা। এখন যদি আমি ROE ক্যালকুলেট করি, অর্থাৎ রিটার্ন অন ইকুইটি, ইকুইটি বলতে এক্ষেত্রে আমরা দেখব টোটাল ইকুইটি। তো ROE যে ফর্মুলা, সেই ফর্মুলাটা হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স ডিভাইডেড বাই টোটাল ইকুইটি। এক্ষেত্রে টোটাল ইকুইটি হচ্ছে এই 100 লক্ষ টাকা, তার সাথে 50 লক্ষ অ্যাড হবে, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, তার সাথে প্রেফার্ড ইকুইটি যেটা আছে সেটাও অ্যাড হবে। তার মানে টোটাল হচ্ছে 200 লক্ষ টাকা, অর্থাৎ 2 কোটি টাকা। তো 42 লক্ষকে যদি আমি 2 লক্ষ টাকা দিয়ে 200 লক্ষ অর্থাৎ 2 কোটি টাকা দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে সেক্ষেত্রে আমার ROE দাঁড়াচ্ছে 21%, হুইচ ইজ ভেরি গুড। তো এক্ষেত্রে আমার ROE ক্যালকুলেশন দাঁড়াবে 21%। এখন শুধু ROE জানলেই হয় না, আমাদের আরেকটা ফাইন্যান্সিয়াল মেট্রিক্স জানতে হয়, সেটা হচ্ছে ROCE, অর্থাৎ রিটার্ন অন কমন ইকুইটি। কমন ইকুইটি এই কারণেই জানতে হয় কারণ আমরা তো ইনভেস্টার, নর্মাল যারা ইনভেস্টার আছে তাদের ক্ষেত্রে প্রফিটটা আসা অনেক পরে। প্রথমেই দেখুন, যখনই কোনো কোম্পানি প্রফিট করে সবার আগে তাকে ডেপ্টের জন্য যে ইন্টারেস্ট আছে এই পোর্শনটা সবার আগে তাকে পে করতে হয়। অর্থাৎ কোনো কোম্পানিকে প্রথমেই এর ডেপ্ট পে করতে হয়, অর্থাৎ এর প্রায়োরিটি হচ্ছে সবার আগে 1 নাম্বার। তারপরে কোম্পানিকে যেটা দিতে হবে সেটা হচ্ছে ট্যাক্স, সেকেন্ড পার্ট হচ্ছে ট্যাক্স পে করতে হয় কোনো একটা কোম্পানিকে। তারপরে কোম্পানিকে যে জিনিসটা পে করতে হয় সেটা হচ্ছে তার প্রেফার্ড ইকুইটি, অর্থাৎ এরা হচ্ছে 3 নাম্বার, অর্থাৎ প্রেফার্ড ইকুইটি তারপরে তার প্রফিটের অংশ পায়। তারপরে কোম্পানি ডিসাইড করে যে সে তার কমন শেয়ার হোল্ডারদের দেবে, অর্থাৎ আপনার আমার মতো রিটেল যারা শেয়ার হোল্ডার আছে তাদেরকে মানে ডিভিডেন্ড হিসাবে বা প্রফিট হিসাবে শেয়ার যদি করতে চায় সেই শেয়ারটা দেওয়া হবে। তো তাদের প্রায়োরিটি হচ্ছে তারপরে, অর্থাৎ এটা হচ্ছে 4th প্রায়োরিটিস। তো সেই কারণে যেহেতু এইভাবে প্রায়োরিটিস ঠিক করা হয়েছে, তাই ROE দেখে সবসময় ক্যালকুলেশনটা হয় না, সেই কারণে আমাদের যেতে হবে ROCEর ক্যালকুলেশনে, অর্থাৎ রিটার্ন অন কমন ইকুইটি। এক্ষেত্রে কমন ইকুইটি হচ্ছে এই পোর্শনটা, অর্থাৎ রিজার্ভ অ্যান্ড সারপ্লাস প্লাস হচ্ছে আমাদের ইকুইটি, কারণ প্রেফার্ড ইকুইটি যারা আছেন তারা তাদের প্রফিটটা আগে বুঝে নেবেন, রাইট? তো সেই কারণে আমরা যেটা করব, প্রফিট আফটার ট্যাক্স, অর্থাৎ এইখানে যে 42 লক্ষ টাকা হচ্ছে সেটা মাইনাস প্রেফার্ড ডিভিডেন্ড। এখন এখানে যে 50 লক্ষ টাকা নেওয়া হয়েছিল সেক্ষেত্রে কোম্পানি হয়তো ডিসাইড করেছে যে আমি 15% ইন্টারেস্ট হিসাবে বা প্রফিটের 15% শেয়ার আগে দিয়ে দেব। তো 42 লক্ষ থেকে তার যদি 15% হয়, সেটা যদি আমি বাদ দিই, তাহলে যে প্রফিটটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমার 34.5 lakhs, এবং 34.5 lakhs যদি প্রফিট দাঁড়ায়, এবং এক্ষেত্রে আমার কমন ইকুইটির পরিমাণ দাঁড়াচ্ছে, কমন ইকুইটি এক্ষেত্রে হচ্ছে 100 lakhs প্লাস 50 lakhs, অর্থাৎ 150 lakhs। এখন 150 lakhs যদি এখানে ডিভাইড করা হয় তাহলে সেক্ষেত্রে ROCE বা রিটার্ন অন কমন ইকুইটির যে ভ্যালুটা দাঁড়াবে সেটা হচ্ছে 23%। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি যে ROE কী জিনিস, ROCE কী জিনিস। এখন পুরো বিষয়টা এখন যে হোয়াইট বোর্ডে দেখছেন সেখানে অনেক মানে হিজিবিজি টাইপের হয়ে গেছে। তো যাই হোক, আমি এই জায়গাটা থেকে বেরিয়ে একটু ফেয়ার ক্যালকুলেশন করার চেষ্টা করি। আশা করি আমি বোঝাতে পেরেছি যে ROE ROCE এই বিষয়টা অ্যাকচুয়ালি কী এবং এই বিষয়টা কিভাবে ক্যালকুলেশনটা হয়। তো যাই হোক, এখন এই এক্সাম্পলটা যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনি দেখতে পাবেন যে এর পরে কোম্পানি কিভাবে রি-ইঞ্জিনিয়ারিং করে, আমি সেই বিষয়টা একটু অ্যানালিসিস করছি। যেটা 2008-9 যখন খুব বাজে কন্ডিশন হয়েছিল ইকোনমিক, সেই কন্ডিশনে প্রচুর কোম্পানি ইউজ করে বিভিন্ন ইনভেস্টারদের বোকা বানানো হয়েছিল। তো যাই হোক, সেই বিষয়টা আগে দেখে নেওয়া যাক। তো এই যে ক্যালকুলেশনটা আমি দেখালাম, এক্ষেত্রে আমার ROE এর পরিমাণ দাঁড়িয়েছিল 21% এবং ROCE এর পরিমাণ দাঁড়িয়েছিল 23%। এখন
আমরা আরওইর যে ক্যালকুলেশন সেটা হচ্ছে প্যাট ডিভাইডেড বাই টোটাল ইকুইটি, রাইট। এখন আপনাকে যদি আরওই বাড়াতে হয় তাহলে দুটো জিনিস করতে হতে পারে, এক হচ্ছে হয় আপনাকে প্যাটটাকে বাড়াতে হবে, আর না হলে আপনাকে এই টোটাল ইকুইটিটাকে কমাতে হবে। তো কোম্পানিরা কি করে, এই পুরো জিনিসটাকে রিইঞ্জিনিয়ারিং করা হয়। কিভাবে করা হয় সেটা আমি দেখাচ্ছি। মনে করুন কোনো একটা কোম্পানি ডিসাইড করলো যে সে ম্যানিপুলেশন করবে। তো সে ম্যানিপুলেশনটা কিভাবে করছে দেখুন, তার বিজনেস চালাতে কিন্তু লাগবে 4 কোটি টাকায়। তো সেটার জন্য সে কী করলো, তার যে ইকুইটি শেয়ার ক্যাপিটাল আছে, ইকুইটি শেয়ার ক্যাপিটালটা সে অনেকটা কম করে দিল। মনে করুন এটা করলো 50 lakhs, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস হচ্ছে তার ধরুন মনে করুন 25 lakhs, প্রেফার্ড ইকুইটি করে দিল সে 25 lakhs। তো এখন টোটাল এটাকে 1 CR এর মধ্যে সে রাখলো, এবং তার সাথে তার যে ডেপ্ট পোর্শনটা আছে সেটা সে বেশি করে দিল, এবং 300 লক্ষ টাকা অর্থাৎ 3 কোটি টাকার সে লোন নিয়ে নিল। এখন যদি এইটা ক্যালকুলেশন হয়, অর্থাৎ তার যদি সেম অপারেটিং প্রফিট দাঁড়ায় 80 lakhs, এবং সেক্ষেত্রে তার ইন্টারেস্টটা দিতে হবে অনেকটা বেশি, অর্থাৎ 10% ইন্টারেস্ট দিতে হবে। তো এক্ষেত্রে ফাইন্যান্সিয়াল যেটা দাঁড়াচ্ছে 80 lakhs হচ্ছে তার অপারেটিং প্রফিট, ইন্টারেস্ট তার বাদ যাচ্ছে 30 lakhs, অর্থাৎ পড়ে থাকছে আপনার 50 lakhs-এর মতো, মানে প্রফিট বিফোর ট্যাক্স। ট্যাক্স এক্ষেত্রে বাদ যাবে 30%, অর্থাৎ 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা যদি বাদ যায় তাহলে পড়ে থাকলো 35 lakhs। এখন 35 lakhs যদি তার প্রফিট আফটার ট্যাক্স হয়, যদি তার 35 lakhs হয়, এক্ষেত্রে আরওইর যে ক্যালকুলেশন সেটা হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স, অর্থাৎ 35 lakhs ডিভাইডেড বাই আপনাকে করতে হবে এখানে টোটাল ইকুইটির পরিমাণ আছে কত, 1 CR, রাইট। টোটাল ইকুইটি এটা, তাহলে এক্ষেত্রে 100 lakhs দিয়ে ডিভাইডেড করলে 35% দাঁড়িয়ে যায়। দেখুন কিচ্ছু না করে অনলি ডেপ্ট পোর্শনটাকে বাড়িয়ে দিয়ে কোম্পানি কি করলো, তার আরওই যেটা হচ্ছিল 21%, এক্ষেত্রে আপনার প্রফিট সেম, সমস্ত কিছু বিজনেসের সেম রেখে শুধু ইকুইটি পোর্শনটাকে জাস্ট কমিয়ে দিয়ে সে তার আরওই দেখিয়ে দিল 35%। এখন যদি কেবলমাত্র আপনি আরওই দেখে ক্যালকুলেশন করতে থাকেন তাহলে আপনি মনে করবেন যে এই কোম্পানিটা তো খুব ভালো, বাট সে তার ডেপ্ট পোর্শন এতটা বাড়িয়ে ফেলেছে যে কারণে শুধুমাত্র আরওই দেখে কিন্তু আপনি এই ক্যালকুলেশনটা করে যদি ডিসিশন নেন তাহলে সেই ডিসিশনটা কিন্তু রং হবে। সুতরাং আরওই ম্যানিপুলেটিভ একটা ইন্ডিকেটার, কেবলমাত্র আরওই দেখে আপনি কখনোই এই জাতীয় ডিসিশন একদম নেবেন না। তো এটাই হচ্ছে আরওইর ক্যালকুলেশন এবং আরওসির ক্যালকুলেশন। সবসময় আমাদের দেখা উচিত আরওসি কি, তার সাথে আরেকটা পোর্শন দেখা উচিত ডেট টু ইকুইটি। কারণ আজকে ইকোনমিক কন্ডিশন খুব ভালো রয়েছে বলে এরকম একটা সিনারিও দেখা যাচ্ছে। যদি এই সিনারিওটাকে আরেকটু আমি চেঞ্জেস করি বা মডিফাই করি, মনে করুন একটা খুব ব্যাড ইকোনমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে কোম্পানি যাচ্ছে, এবং সেক্ষেত্রে মনে করুন কোনো কারণে এই কোম্পানিটারই একটা নতুন সিনারিওর কথা আমি ভাবি। সেই সিনারিওতে মনে করুন তার যে অপারেটিং প্রফিট আছে, কোনো কারণে সেলস খুব একটা বেশি হয়নি, সেলস হয়তো হয়েছে তার 25 lakhs-এর মতো, রাইট। সেক্ষেত্রে তাকে ইন্টারেস্ট পে করতে হবে 30 lakhs, কারণ সে 300 কোটি টাকার লোন নিয়েছে। তো প্রফিট করা সত্ত্বেও ইন্টারেস্ট এতটা তাকে পে করতে হবে, যার জন্য তার প্রফিট বিফোর ট্যাক্স গিয়ে দাঁড়িয়ে যাবে -5 lakhs, রাইট। কেবলমাত্র ইন্টারেস্ট পোর্শনটা বেশি হওয়ার জন্য এবং এতটা ডেট নেওয়ার জন্য। এরপরে আপনি যদি ট্যাক্স ক্যালকুলেট করেন, যেহেতু সে নেগেটিভ রিটার্ন করেছে তার কোনো ট্যাক্স লাগবে না, 0। প্যাট তার এই মুহূর্তে হচ্ছে -5 lakhs। তো এখন যদি আপনি আরওই ক্যালকুলেট করেন সেটা দাঁড়াবে -5 ডিভাইডেড বাই মনে করুন 1 CR, রাইট, অর্থাৎ 100, অর্থাৎ -5%। এখন দেখুন যে কোম্পানিটা, এর আগের কোম্পানিতে যদি আপনি দেখেন, মানে এর আগের এক্সাম্পলটাকে যদি আমি নিই, যদি সে 25 lakhs-এরও প্রফিট করতো, তার এক্ষেত্রে ইন্টারেস্ট হয়তো খুব বেশি হলে যেত 20 lakhs।
20 lakhs যাওয়ার পরেও সে অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট পজিটিভ থাকতো, কিন্তু ডেপ্ট পোর্শনটা এতটা বাড়িয়ে দেওয়ার জন্য কোম্পানি কিন্তু এক্ষেত্রে আরওই কিন্তু তার নেগেটিভে চলে গেছে। সেই জন্য ডেপ্ট একটা খুব বড় ফ্যাক্টর। এখন ডেপ্ট কীরকম আছে কোনো একটা কোম্পানিতে সেটা জানার জন্য আরেকটা রেশিও আছে, সেটাকে বলা হয় ডেপ্ট টু ইকুইটি। তো আমি আমার নেক্সট ভিডিওতে ডেপ্ট টু ইকুইটি নিয়ে ডিসকাশন করব। আজকের মতো এই ভিডিওটা এ পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। বাই বাই।